তুমিও পটে গেলে বোরতালে। এই বলে আলিশা পিয়াসার একপাশে টেনে নিয়ে, এইভাবে গোসল করেছো? চুল দেখি খুব পেকে গিয়েছো। কোন দুঃখে এই সাত সকালে গোসল করবো আমি? দুষ্টু হাসি দিয়ে আলিশার চিবুক নেড়ে বলল পিয়াসা। আমার যে কবে বিয়ে হবে? সময় হলে হবে, আগে পড়াশোনা করো। কেরিয়ার দেন বিয়ে শাদি। শাশুড়ির আদেশে পিয়াসার নাস্তা ট্রে নিয়ে নিজেদের রুমে গেল। আয়মান ঘুমিয়ে আছে। পিয়াসা হাতে করে পানি এনে আয়মানের মুখে ছিটিয়ে দিল। আয়মান গড়িমসি করে জেগে গেল। পিয়াসার চোখের পাতা তুলে ইশারায় নাস্তা ট্রে দেখালো। ওয়াও, মাইন্ড বোরিং পিয়াসা। শাড়িতে তোমাকে ইন্ডিয়ান নায়িকার মতো লাগছে। পেট দেখা যাচ্ছে কেন? এ তো পাতলা শাড়ি বেশি সময় পরবে না। পরে পরপুরুষেরা লোপটে দৃষ্টি যাবে আমার বইয়ের দিকে। পিয়াসা না কুসতো। ইস রে, পেয়েছি এক সম্পত্তি। ঠিক তাই। আয়মান উঠে ফ্রেশ হয়ে পিয়াসার সহ নাস্তা খেয়ে নিল। পিয়াসাকে নিজের হাতে খাইয়ে দিল বেশ খানিকটা নাস্তা। নিজেও খেতে চাইল পিয়াসার হাতে। পিয়াসা খেতে চাইল না। খাওয়ালো না আয়মানকে। বলল, আমার কারো হাতে খেতে ভালো লাগে না, আমার খাওয়াতেও ভালো লাগে না। আয়মান মাইন্ড করলো শুনে চুপচাপ উঠে গেল নাস্তা খেয়ে। শুভ পড়াতে এলো বিকেলে। আলিশা অঙ্ক করছে আর মনে মনে অনুযোগের সুরে বলছে, রোবট নাকি রসহীন একটা মানব, একটু দুষ্টামি করলে কি হয়। অঙ্কের খাতা শেষে এক পৃষ্ঠায় আলিশা, স্যার আপনাকে খুব লাইক করি। শুভ রিপ্লাই দিল, তা আমি ইতিপূর্বেই জেনেছি। তাহলে আপনিও কি আমাকে? খাতা ঠেলে দিল শুভর সামনে। আমিও লাইক করি একজনকে। তার নাম স্যার? কলাবতী তার নাম। অঙ্ক কাটাছেঁড়া করতে করতে প্রতিক্রিয়া ব্যক্ত করলো শুভ। সেই মেয়ে কি সারাদিন কলা খায়? কলাবতীর নাম যে। জানি না, মনে হয় খায়। অঙ্ক করো বলছে আলিশা। না, করব না। সেই কলাবতী কি আমি স্যার? তুমি কি সারাদিন কলা খাও? চোখের কোণে হাসি অনবরত ছড়িয়ে জিজ্ঞেস করলো শুভ। না তো, তেমন খাই না। তাহলে তুমি কিভাবে আমার কলাবতী? আলিশার মন বেজায় ভার হয়ে গেল। এভাবে খাতা ও কলমের ভাষায় বাক্য বিনিময়ের মাধ্যমে আলিশা ও শুভর প্রণয়ের সূচনার পর্ব শুরু হওয়ার দিগন্তে এগিয়ে যেতে লাগলো। বিয়ের দ্বিতীয় রাতে আয়মান মন খারাপ করে শুয়ে আছে। তার আগে পিয়াসার মোবাইলে হাত নিল ড্রেসিং টেবিলের উপর থেকে। নেড়ে ছেড়ে দেখলো বেশ কিছুক্ষণ। এর আগে পিয়াসার মোবাইল চেক করার মতো সিচুয়েশন হয়নি, তাই বহুবার তার ইচ্ছে হলেও বাদ দিতে হয়েছে। পিয়াসা ফেসবুক মেসেঞ্জারে ঢুকলো। দেখলো একাধিক ছেলের প্রেমের প্রপোজাল পিয়াসাকে। গান কবিতাও পেল কিছু। পিয়াসা রুমে ঢুকে বুঝলো এক অজ্ঞাত কারণেই পরিস্থিতি বেগতিক। আমাবস্যা নেমেছে কারো মনোকাশে। কণ্ঠে মায়া ঢেলে জানতে চাইল, কোনো কারণে স্যারের মুড অফ মনে হচ্ছে কি? আমি কি রুমে আসতে দেরি করাতে? আয়মান তেজি কণ্ঠে বলল, যার জন্য চারদিকে হাজারো প্রেমিকের ঢল, আর তারা প্রেমিকের ঢালি সাজিয়ে অপেক্ষা করে কারো জন্য, তা আমাকে না হলেও চলবে। শুনে পিয়াসা স্তব্ধ হয়ে গেল। দু চোখ ভিজে গেল প্রবল অশ্রুবর্ষণে। আয়মান তেজি কণ্ঠে বলল, যার জন্য চারদিকে হাজারো প্রেমিক প্রেমের ঢালি সাজিয়ে অপেক্ষা করে, তার আমাকে না হলেও চলবে। শুনে পিয়াসা স্তব্ধ হয়ে গেল। দু চোখ ভেজে গেল প্রবল অশ্রুবর্ষণে। হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখের কোণ ঢলে মুছে নিল। আর্দ্র কণ্ঠে দীনতার সাথে বলল, এই হলো পুরুষ মানুষের স্বভাব। কোনো কিছু পাওয়ার আগে এক দুটিয়ে প্রেম, আর পেয়ে গেলে সন্দেহ, ভুল বোঝা, অনাদর শুরু হয়। আয়মান পিয়াসার মুখের দিকে চেয়ে বলল, আমি বানিয়ে কিছুই বলিনি, তোমার মেসেঞ্জার দেখলাম মাত্র। পিয়াসার কলেজে ধক করে উঠল। বুঝলো অনেক ছেলের মেসেজ রয়েছে তার মেসেঞ্জারে। তা দেখে গেল আয়মান। কিন্তু পাপ না শরীরে ঘমরে কিসের ভয়? বাক্যটি নিজে মন একবার আওড়া নিল। আয়মানের হাত থেকে মোবাইল নিয়ে নিল। পাশে বসে দেখলো কোনো রিপ্লাই আছে। চোখের পাতা উল্টে জিজ্ঞেস করলো। আয়মান রুষ্ট কণ্ঠে বলো, তা থাকলে কি এতক্ষণ তুমি আস্ত দাঁড়িয়ে থাকতে পারতে? পিয়াসা আয়মানের পাশ থেকে নিজের বালিশ নিয়ে নিল। আয়মান বালিশটি নিয়ে ধরলো। বালিশ নিচ্ছ কেন? আমি আলাদা ঘুমাবো। কোনো ভুল বোঝা মানুষের সাথে আমি ঘুমাই না। আয়মান নিজের উপর বিরক্ত হলো বেশ। চিন্তা করলো কেন যে পিয়াসার সাথে শুরু থেকে উল্টোখানি ঘটে। চেয়েছিলাম মেসেঞ্জার প্রসঙ্গ তুলে একটু জব্দ করতে পারলে লাভবান হব। আমাকে মানাতে আসবে, আর সেই সুযোগে সদ্ব্যবহার করে বসবো। নিজ থেকে ওদের হস্তে কিছু হিরো জহরত দান করতে বলবে আমাকে। এখন দেখি দূরে চলে যেতে যাচ্ছে। কিসের হিরে, কিসের ডায়মন্ড, হায় আফসোসের তবে তপ্ত নিঃশ্বাস ছাড়ল আয়মান। আজ বিয়ে দ্বিতীয় নিশি, বাসর তো হইলই না মোদের। কি করে আলাদা ঘুমাবে তুমি? পিয়াসা চঞ্চকিয়ে উঠল।
তাহলে আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, কখনো উপযুক্ত প্রমাণ ছাড়া অহেতুক ভুল বোঝা যাবে না আমাকে। আমি একদম সহ্য করতে পারি না এসব। ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হলে তো আমার কাছে আসতে হবে। পিয়াসা বালিশ ছেড়ে দিল হাত ধরা থেকে, খাটের সামনে দাঁড়িয়ে রইল। আয়মান নিজের পা দুটোকে খাট থেকে নামিয়ে দিয়ে বসলো। পিয়াসাকে একটানি নিজের কোলের উপর বসিয়ে নিল। পাতলা শাড়ির নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিল, কোমরের দুপাশ দুহাত দিয়ে চেপে ধরল। পিয়াসার কানের লতিতে আলতো করে কামড়ে ধরল। পিয়াসা ওহ করে উঠলে কামড় সরিয়ে নিল আয়মান। কণ্ঠে দুষ্টুমির ছাপ এনে বলল, এই তোমার পেট ছুঁয়ে বলছি, কান ছুঁয়ে বলছি, গাল ছুঁয়ে বলছি, তোমার রকচটা শাড়িটা ছুঁয়ে বলছি, আর ভুল করেও ভুল বুঝবো না। পিয়াসার তেরামো সুরে, এটা কি নমুনার প্রতিজ্ঞা হলো? ভালো লাগেনি শুনতে? আয়মান পিয়াসাকে কোল থেকে সরিয়ে দিল, নিজে বসে থেকে উঠে দাঁড়ালো। পিয়াসার কাঁধে হাত দিয়ে বারান্দায় নিয়ে গেল। গ্রিলের ফাঁক দিয়ে বাইরের আকাশ দেখতে বলল আবদারের সুরে। পিয়াসা মুখ তুলে আকাশের দিকে চাইল একবার, আয়মানকে চাইল একবার। আয়মান উদাসী পথিকের ন্যায় আবেগাপ্লুত কণ্ঠে বলল, এই রাতে নির্জনতার নামে শপথ করে বলছি, ওই দূর আকাশের তারাদের নামে শপথ করে বলছি, খলবল করে হেসে ওঠা নিষ্পাপ শিশুটির নামে শপথ করে বলছি, মৌন পাহাড়ের নামে শপথ করে বলছি, কোনোদিন তোমার আগে ভুল বুঝবো না, বকা দিব না পিয়াসা। কতটা ভালোবেসেছি, কতটা ভালোবাসি, আর কতটা ভালোবেসে যাব জনমভর, তা শুধু আমি জানি, আর আমার রব জানে। আয়মান দরদ মেশা কণ্ঠে আরও বলো, তুমি ছাড়া আমি বিচ্ছিন্ন দ্বীপের মতো, তুমি ছাড়া আমি একলা নিঃস্ব পাখিটির মতো, তুমি ছাড়া আমি শূন্য বিরাহন ভূমি। বলতে বলতে আয়মানের গলা ধরে এলো। পিয়াসা ঘাড় তুলে আয়মানের চোখে তাকালো। আয়মান সরস দুটি চোখে পিয়াসার দিকে চেয়ে আছে অসহায়ের মতো। আয়মানের নিবেদিত স্বরে ভালোবাসার কথাগুলো শোনার পর পিয়াসার হৃদয় পাড়ে একটা শীতল স্রোত বয়ে গেল সবতীর্ণ গতিতে। অফুরান্ত ভালো লাগায় ভরে গেল তার আকুল বিকুলি কথা অন্তরখানি। এ কি, আপনার চোখে পানি কেন? বলে পিয়াসা তার শাড়ির আঁচল দিয়ে আয়মানের দু চোখ মুছে দিল। আমি কি কম ভালোবাসি নাকি আপনাকে? আয়মান অভিমান নিয়ে বলো, সে কি আজও বুঝিয়েছ ঠিক আমার মতো? পিয়াসা বলল, লজ্জা নারীর ভূষণ, জানেন না? আর কত ঠকাবে এভাবে আমাকে? আরও বেশি ঠকালে উড়াল দিব আকাশে। গানের চরণ দুটি গানের মতো করে গুনগুনিয়ে গাইল আয়মান। পিয়াসা নিঃশব্দে হেসে ফেলল, বলল, শুনতে ভালোই লাগছে, আর একটু বলেন শুনি। আমান পিয়াসার চিবুক ধরে, আপনি যে এতটা রোমান্টিক, উপর দিয়ে দেখলে আন্দাজ করাই যায় না। চলুন ঘুমাবো, ঠান্ডা লাগছে। দুজন ভেতরে চলে গেল, বিছানায় শুয়ে গেল। আয়মান পিয়াসাকে বলল, বুকে আসো পাখি, উষ্ণতা দেই। পিয়াসা লাজুক হেসে দিল। ওহো বলেই আয়মান বেড সাইডের টেবিলের ড্রয়ার টেনে একটা ছোট্ট কাগজের প্যাকেট বের করে আনলো। কি এখানে? ধরো, বিকেলে এনেছি তোমার জন্য, কিন্তু তোমাকে তো পাইনি দেওয়ার জন্য। পিয়াসা চিহ্ন করে হাসি দিল। আমি বাদাম পছন্দ করি কিভাবে জানলেন? প্রেমিকের সব খবর রাখতে হয় প্রেমিকার। তুমি স্কুলে কলেজে যে মাঠে বাদাম খেতে বন্ধুরা সহ, তা আমি দেখছি, তখনই বুঝলাম বাদাম তোমার পছন্দ। থ্যাংক ইউ স্যার। তার মানে আমার পিছনে গোয়েন্দাগিরি চলছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই। জি মহারানী আমার। তোমাকে যেদিন বেত দিয়ে মেরেছি তার আগে থেকেই তোমাকে আমার ভালো লাগতো। পরে তোমার বিভিন্ন সময়ের আচার আচরণ, ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ আমার নজর কাড়ে, এবং তার ফলশ্রুতি হিসাবে আমার ভালো লাগা শানিত হয়ে একের প্রেমে রূপ নেয়। পুনরায় জলসা ঘরে তোমাকে যে কত রূপে কত ঢঙে দেখেছি, পান করেছে তোমার আকণ্ঠ সুধা। হয়েছে, থামেন। স্মৃতিচারণ করতে হবে না, বলল পিয়াসা। পিয়াসা বিট লবণ দিয়ে কুটকুট করে বাদাম খেয়ে যাচ্ছে। শুধু নিজেই খাবে, আর কেউ নেই সামনে খাওয়ানোর, বলল আয়মান। ও সরি, বলেই পিয়াসা নিজের ঠোঁট কামড়ে ধরল। মনে মনে কি বেবুক আমি, শুধু নিজে খেয়ে যাচ্ছি, একবার সাধলামও না। নেন খোসা ছাড়িয়ে খান, আমি নিজেও খাচ্ছি না। আমি পারবো না, খাইয়ে দাও। পিয়াসা কয়েকটি বাদাম খোসা ছাড়িয়ে বিট লবণ মিশিয়ে হাতের তালুতে রাখলো। আয়মানের ঠোঁটের সামনে হাতের তালুটি তুলে ধরলো। আয়মান সুখ চেতে পিয়াসার হাতটি ধরলো। তালুতে থাকা সব বাদাম মাথা ঝুঁকিয়ে নিজের মুখে তুলে নিল। তালুতে লেগে থাকা বিট লবণ জিভ দিয়ে চেটে খেলে নিল। বাদাম খাওয়া শেষ, আয়মানের বালিশের নিচ থেকে একটা চুইংগাম বের করলো। আবার চুইংগামও? এটা তেমন লাইক করি না। একেবারে স্বামী হয়ে উঠলেন যে। আমার এক খালার কাছে শুনছি
আগে গ্রামে মেয়েদের বিয়ে হলে স্বামী নাকি সন্ধ্যা ঘরে ফিরত, এটা ওটা লুকিয়ে বর্জন আনতো। রাতে বউ বিছানায় গেলে একটা একটা করে বের করতো, আর দুজন গল্প করতে করতে খেত। বলল পিয়াসা, তুমি ঠিক শুনছো, নাও চুইংগাম খাও। ব্যানানা ও ম্যাঙ্গো ফ্লেভারের আছে, কোনটা খাবে? এখন খাবো না, এমনিতে বাদাম বেশি খেয়ে ফেলছি, পরে পেট ব্যথা করবে। নাকি নাকি সুরে ঢং করে বলল পিয়াসা। প্লিজ খাও বাবু। করবে না, আর করলে আমি আছি, তোমার সকল ব্যথা উপশম করব এই বান্দা। একটা রোমাঞ্চ করার উদ্দেশ্য নিয়ে চুইংগাম এনেছি। পিয়াসা পিটপিট চোখে চেয়ে সেটা আবার কেমন দেখাচ্ছি বলে আয়মান ম্যাঙ্গো ফ্লেভারের চুইংগাম প্যাকেট ছিঁড়ে উন্মুক্ত করলো। পিয়াসার দুই অধরে ফাঁকে ঢুকিয়ে দিল, বলল, একটু মুখের ভেতরে নাও প্লিজ, দেখবে কত মজা লাগছে। পিয়াসার নাক কুচকে অর্ধেক চুইংগাম কামড়ে নিল মুখের ভেতর। আয়মান পিয়াসার ঠোঁটের কাছে গিয়ে বের হয়ে থাকা বাকি অর্ধেক চুইংগাম নিজের ঠোঁটের ভেতরে পড়ে নিল। দুজনের চুইংগাম শেষ হলে এলে দুজনের ঠোঁট মিশে এক হয়ে গেল। আয়মান ঠোঁট ডুবিয়ে দিল পিয়াসার দুই ঠোঁটের ভেতর। এভাবে বেশ সময় পার হলো। পিয়াসার ঠোঁট ছাড়িয়ে নেয়। এই প্রথম আয়মান অন্যরকম স্বর্গসুখে মেতে উঠল। পিয়াসার দুই ঠোঁটের উপর হাত দিয়ে আয়মানের সামনে গিয়ে দাঁড়ালো। দেখে রক্ত লাল হয়ে গেল তার তুলতুলে দুটি ঠোঁট। আয়মানের সামান্য গিয়ে লাজুক কণ্ঠে দৃষ্টি অন্যদিকে দিয়ে বলল, সকালে যদি মা আর আলিশা আমাকে জিজ্ঞেস করে, তোমার ঠোঁটে তো লাল কেন, কি বলবো? বেশরম পুরুষ কোথাকার। যাহা সত্য তাহাই বলিবে, বলিবে আপনার ছেলের আমার অধর করেছে রাঙা। অসভ্য আপনি, বলি পিয়াসা আয়মানের চুল টেনে ধরল খামচি দিয়ে। আয়মান গুড়ি গুড়িয়ে হেসে বলে, ওহ বেশ আরামদায়ক তো বিষয়টা, টানো বউ আরও টানো, যত পারো চুল টানো। পিয়াসা মুহূর্তে চুল টানা ছেড়ে দিয়ে কম্বলের নিচে লুকিয়ে গেল। আয়মানও কম্বল দিয়ে নিজেকে ঢেকে ফেলল। পিয়াসার মাথা টেনে নিজের বাহুর উপরে শোয়ালো। পিয়াসা বিড়ালছানার মতো আয়মানের বুকে মুখ ঘষতে লাগলো। আয়মান বলল, আচ্ছা আমরা ফাইনাল ম্যাচ কবে খেলবো? আমি স্বেচ্ছাচারী হতে চাই না, প্রণয়ের গভীরে আবেশে হারিয়ে গিয়ে উন্মাতাল সুখে ভেসে চাই। তোমার পূর্ণ সাড়া পেলেই বলো না কবে দিবে। পিয়াসা আয়মানের মুখ চেপে ধরল, বলল, রাত এখন গভীর, তন্দ্রা ঘরে ডুবে যায় দুজন, আর পটপট করবেন না প্লিজ। আয়মানের মুখে আর কিছুই বলল না। পিয়াসার পেটের ওপর হাত বুলাতে বুলাতে এক পা দিয়ে পেছিয়ে ধরল তাকে। নিজের বুকের সাথে লেপটে নিল যতটা সম্ভব। আয়মানের ভারী নিঃশ্বাসের উষ্ণতা পিয়াসা ঘাড়ে গিয়ে পড়ছে। পিয়াসার সমস্ত অনুভূতি তির করে দুলতে লাগলো গাছের কচি শাখার মতো। এক সময় দুজনেই ঘুমিয়ে পড়ল অঙ্গে অঙ্গে জড়াজড়ি করে। বিকেলে শুভ পড়াতে এলো। আলিশা আজ কোনো কিছুই খাতায় লিখল না, মুখে কিছু বলল না। চুপচাপ শান্ত বালিকাটির হয়ে অঙ্ক করা শেষে শুভর সামনে খাতা ঠেলে দিল। শুভ রোজকার অভ্যাসের মতো লুকিয়ে চোখ আলিশার লেখা খুঁজল। হঠাৎ ব্যথিত ঘটল, কিঞ্চিত অবাক হলো। আলিশা রোজ তার সাথে কলমের ভাষায় হৃদয়ের আদান প্রদান করত। ছোট ছোট কালো কালির শব্দে ফুটিয়ে তুলল তার অবক্ত প্রণয়ের ভঙ্গিমালা। শুভর অনিচ্ছাকৃতভাবে তা পড়তে পড়তে অভ্যাসে পরিণত হলো। এই অভ্যাস আর আলিশার গাল ভরা দুষ্টুমি এক সময় তার ভিতরে ভালো লাগা সঞ্চিত করলো। কিন্তু আজ আলিশাকে কেমন মনমরা দেখাচ্ছে, আনমনা দেখাচ্ছে, যেন শান্ত দিঘির গভীর জল। আলিশার স্বভাবেই দুরন্ত, চপল হরিণীর মতো, কিন্তু আজ কেমন যেন আধার রাতের চিরবিহীন ডাকের মতো দেখাচ্ছে আলিশাকে। শুভ তৃতীয় নয়নে আলিশার পরখ করে দেখল। আলিশার তো টেরি পেয়েও না পারার ভান করে রইল। শুভও কম যায় না, কিছুই জিজ্ঞেস করল না আলিশাকে। পড়ানো শেষ হলে বরাবরের মতো নাস্তা খেয়ে উঠে চলে গেল। আলিশা দাঁড় কাকের ন্যায় বসা থেকে শুভর চলে যাওয়া দেখল। শুভর নাস্তা কিছুটা রয়ে গেল। আলিশা নেড়ে চেড়ে রেখে দিল নাস্তা। দুধে ভেজা লাচ্চা সেমাই রয়ে গিয়েছে, আর মিক্সড ফ্রুট সালাদও রয়ে গিয়েছে কিছুটা। অন্যদিন হলে শুভ খেয়ে থেকে যাওয়া নাস্তা আলিশা খেতে নিত টুপ করেই। আজ খেলো না, যদি এই নাস্তা খাওয়া ও আলিশার ভারী অভ্যাস হয়ে গিয়েছে, তবুও খেলো না। প্রচণ্ড অক্রেশে ফুঁসে উঠছে সে শুভর ওপর। রাতে আলিশার ফোনে টুং করে আওয়াজ হলো। শুভর নাম্বার থেকে মেসেজ এলো, তুমি চাইলে আমার কলাবতীকে তোমার সাথে পরিচয় করে দিতে পারি। ইচ্ছে আছে কলাবতীকে বিয়ে করব, টাকা পয়সা কম খরচ হবে, তাতে বিয়ে করব। কারণ সে বেশিরভাগ সময় নাস্তা সেরে নেয় পাকা কলা দিয়ে, আর কাঁচা কলার বিভিন্ন রেসিপি দিয়ে লাঞ্চ ডিনার সেরে নেয়। আয়েশা খুব করে হেসে ফেলল শুভর কলাবতীকে চিনে ফেলায়।
আলিশা খুব করে হেসে ফেলল শুভর কলাবতীকে চিনে ফেলায়, কিন্তু কোনো রিপ্লাই দিল না শুভর স্যারের মেসেজে। ঘুম আর এলো না তার আঁখি জুড়ে। ফাগুনের উদাম্বিক্ষ নবপল্লবিত শাখার মতো তার হৃদয়ে পুনর ডালগুলো গোছাতে লাগলো রং বেরঙে ছড়িয়ে। কবে যে শুভ স্যারের সাথে চুটিয়ে প্রেম করব, স্যার এমন কেন, কেমন যেন খিস মেরে থাকে। আমি মেয়ে হয়ে আর কত বেহায়া হব। এমনিতেই স্যারের প্রেমে বেহায়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছি। প্রেম যে মানুষকে কত বেহায়া বানিয়ে ছাড়ে তা এখন বুঝি। পরশু আসুক, স্বাধীন কাঁচাকলাটা আমার। শুভ দীর্ঘ সময় অপেক্ষা করেও আলিশা রিপ্লাই পেল না। বুঝে নিল আলিশা হয় মেসেজ দেখেনি, হয়তো দেখেও ভুল বুঝে ফুঁসে আছে কলাবতী অন্য মেয়েকে মনে করে। আজ শুক্রবার বিকেলে আয়মানকে ডেকে তার মা বলল, আমি আর আলিশা একটু বের হচ্ছি, তোরা থাক। কোথায় যাচ্ছ তোমরা? ফোন এলে একটু আগে। আমার চাচাতো বোন সাহেরার জামাই ব্রেন স্ট্রোক করে হাসপাতালে, তাই দেখতে যাচ্ছি। পিয়াসা পাশ থেকে বলো, মা আমিও যাবো আপনাদের সাথে। তুমি নতুন বউ, হুট করে এইভাবে নিয়ে যাবো না আমি। থাকো তোমরা, নাস্তা কিছু বানিয়ে খেয়েও দুজনে। আলিশা পাশ থেকে একগাল সরল হাসি হেসে বলো, তোমরা টম অ্যান্ড জেরি ডিঙ্গাচিকা করে খালি বাসায়, নয়তো ডুগডুগি খেলো। তারা মা মেয়ে চলে গেল। পিয়াসা বাসায় গিয়ে বন্ধ করে দিল। ফ্রিজ খুলে দেখলো কি আছে সন্ধ্যার নাস্তার জন্য। এরপর কিচেনে গেল। পিয়াসা আসছে না কেন রুমে, এটাই ভেবে আইমানও কিচেনে চলে গেল। রসপূর্ণ গলায় জিজ্ঞেস করলো, বাসার গেট বন্ধ করতে এত সময় লাগে? পিয়াসা কপাল ভাঁজ করে, আজব চিতো কাঁপনি। বাসার গেট তো কয়েক সেকেন্ডে লাগানো হলো। তাহলে আমার কাছে আসছো না কেন? আর তাদের সাথে তুমি যেতে চাইলে কেন আমাকে একা রেখে? বলছি একটা কারণে, মিষ্টি হাসি দিয়ে বলল পিয়াসা। ফাঁকিবাজি, আমাকে ঠকানো, আমি বুঝি না কিছু না। এখন এর ডাবল উসুল করেই ছাড়বো। ওরে বাবারে, বলে পিয়াসা লুকালো ডাইনিং টেবিলের নিচে। পিয়াসা বের হ বলছি। আচ্ছা কিছুই করবো না প্রমিস। সত্যি তো? সত্যি। পিয়াসা বের হয়ে এলো। বলল, কিচেনের চালের গুঁড়া দেখলাম, তেলের পিঠা বানাতে পারি, মানে পোয়া পিঠা। অবশ্য মাটির খোলা থাকলেই চিতই বানাতে পারতাম, কিন্তু এই পিঠা খেতে কুড়া নারকেল দরকার, নারকেল তো বাসায় নেই। আবার মধু হলেও চলতো, মধু দিয়ে এই পিঠাটা খেতে দারুণ লাগে। আমি এভাবে অনেক খেয়েছি নানুদের বাড়িতে ছোটোবেলায়। আর আমার সাথে সাথে বলো, এই পিয়াসা মধু আছে তো? একদম খাঁটিটাই আছে। আমাদের বাসায় তুমি আসার আগে আম্মুকে অনেক কাশি হতো, তখন আগোরা সুপার শপ থেকে এক বরং কিনে এনেছে। তাহলে ডিম দিয়ে খোলা জালি বানাই, মধু দিয়ে খাবো দুজনে। আয়মান একটুক্ষণ চুপ হয়ে রইল। কিচেনে গিয়ে মধুর বরমও একটা চামচ নিয়ে নিল। বলল, পিঠা বানাতে হবে না, অন্য লিকুইড নাস্তা খাবো। মানে বুঝলাম না, বলল পিয়াসা। আরে মধু খাবো, মধু মধু করে, এটা বেশি খাওয়া যায়? কাশি চলে আসে না? আসো কাশি, তবু মধু পান করবো এক নিরালায়। রুমে আসো। দূরে আমি কেন যাব? আরে আসো বলছি। মধু দিয়ে মধু মধু প্রেম করবো, রোমান্স করবো। না যাব না, আমি ভয় করে। কিসের ভয়, খেয়ে ফেলবো নাকি? আমি না তোমার প্রেমিক? সেটা আগে ছিলেন, এখন তো অন্য কিছু। ওরে বলে কি সুইট হার্ট, সেটা হলো তো জোর করে সব ছিনিয়ে নিতে পারি। আয়মান পিয়াসার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। পিয়াসাকে খাটের কিনারে বসিয়ে দিল। নিজের হাঁটু কেটে তার সামনে বসলো। পিয়াসার 5 আঙ্গুল চুবিয়ে ধরল মধুমের বরমের ভিতরে। একে একে সব আঙ্গুল থেকে আয়মান তার মুখে পুড়ে নিয়ে চুষে চুষে মধু খেলো। পিয়াসা নুয়ে আসা কণ্ঠে, এই নাস্তা তো মন ভরে, কিন্তু পেট ভরে না। আপনি তো রোমান্টিক পুরুষ। সরেন বলছি, ফাজিল, অসভ্য। আয়মান ঘোর লাগা চাহনিতে বলো, পেট ভরা নাস্তা বানিয়ে কিনতে পাওয়া যাবে, কিন্তু মন ভরা নাস্তা তো তোমার হৃদয়ে কোষাগারে বহুল পরিমাণে সঞ্চিত। আচ্ছা, প্রণয়ের তরল সুখ কি শুধু আমি একাই উপভোগ করছি? আমার প্রেমিকেটা করছে না? মিথ্যে বলবে না বলছি। পিয়াসা লাজুক লাজুক চোখে অন্যদিকে চেয়ে রইল। আয়মান পিয়াসার দুগাল ধরে তার দুহাত দিয়ে চেপে ধরল। দু চোখের পাতা নরম চুমো খেলো। পিয়াসা বলো, আমি এবার যাই? আমি এখানে, তুমি যাবে কোনখানে? একটু মেয়ে দেখে, আমার কিছুই হয়নি, আরও খাবো। বরাম তো টেবিলই আছে, নিয়ে খান, আমার কাছে কি? শোনো, দাম্পত্যটা হলো একটা আর্ট, প্রতিদিন তাকে নতুন নতুন করে গড়বার চাই। এটাকেই বলেছে জান? না জানি না, এটা কবিগুরু তার শেষের কবিতা উপন্যাসে বলেছে। চমৎকার একটি রোমাঞ্চক উপন্যাস, দর্শনে মাখামাখি। তোমাকে গিফট দিব, পড়ে নিও, মজা পাবা।
আচ্ছা দিয়েন, যাই। আবার যাই যাই করে ভাবখানা এমন যেন বাঘের খাঁচায় বন্দি, যে কোনো সময় বাঘ হালুম করে কড়মড়িয়ে খেয়ে ফেলবে।